আসসালামু আলাইকুম। পদপ্রকরণের সলভ ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পদপ্রকরণের সলভ ক্লাস করব। পদপ্রকরণ থেকে বিভিন্ন সালে বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করব এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা আজকে আলোচনা করব। এবং বলে রাখা দরকার যে পদপ্রকরণ থেকে গত বিসিএসগুলোতে প্রত্যেকটা বিসিএসেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা গিয়েছে। ইভেন কোনো বিসিএসে 2টা প্রশ্নও আসতে দেখা গিয়েছে। সুতরাং বিসিএসের জন্য পদপ্রকরণ টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তাছাড়াও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে সব পরীক্ষাতে কিন্তু এই পদপ্রকরণ থেকে প্রশ্ন আসে। তো আমি আশা করি যে আপনারা পদপ্রকরণ আমাদের 2টা ক্লাস হয়েছে, সেই 2টা ক্লাস খুব ভালোভাবে বুঝেছেন এবং সেই 2টা ক্লাসে আমরা যেভাবে আলোচনা করেছি, যারা কেউ যদি ওই 2টা ক্লাস যদি দেখে থাকেন তাহলে আজকের এই পদপ্রকরণের সলভ ক্লাস কিন্তু নিজেরাই কিন্তু সমাধান করতে পারবেন। তো আসলে প্রশ্নগুলো খুব একটা কঠিন না যদি আমরা মেইন লেকচারটা ভালো করে বুঝি। আর মেইন লেকচার বোঝার ক্ষেত্রে যদি আমাদের ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সলভ ক্লাসে একটু সমস্যা হবে। আমি শুরু করি। আমরা আমাদের সলভ ক্লাসের সিস্টেমটা হচ্ছে, সলভ ক্লাসে যতগুলো প্রশ্ন সলভ করি সবগুলোই কোনো না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসেছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিসিএস, ব্যাংক জব। তো তারই ধারাবাহিকতা আজকের প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। এ বাক্যে কোন পদের অব্যয় ব্যবহার হয়েছে? এখন আসেন কোন পদের অব্যয় ব্যবহার হয়েছে। তো আশা করি অব্যয় পদটা আপনারা খুব ভালো করে বুঝেছেন। আমি এখানে যদি অপশনগুলোর দিকে যদি খেয়াল করি, এখানে প্রথম বুঝতে হবে যে কোন বাক্যের অব্যয়টা ব্যবহার হয়েছে। তো দেখেন অনুকার অব্যয়। এখন অনুকার অব্যয় জিনিসটাকে আমি বলেছি যে যেটার অ্যাকচুয়াল আওয়াজটা আমাদের জানা নাই, মানে যেটার একদম মেইন যেরকম আওয়াজ সেরকমটা আমাদের জানা নাই। কুকুর ঘেউ ঘেউ করে, এখন কুকুরের আওয়াজ কি একেবারেই ঘেউ ঘেউ। আর তারপর হচ্ছে নূপুরের আওয়াজ ঝুমঝুম, ধরেন সিংহের আওয়াজ, তারপর হচ্ছে মনে করেন বৃষ্টির আওয়াজ। এখন বৃষ্টির আওয়াজ টাপুর টুপুর আমরা বলি, কিন্তু বৃষ্টির আওয়াজ কি আসলে টাপুর টুপুর না। তার মানে এই যে অনুকার অব্যয় যেগুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়াল আমাদের জানা নাই, আমরা জাস্ট কী করি, গেস করি। পদান্বয়ী অব্যয় আর অনুসর্গ অব্যয়। তো পদান্বয়ী অব্যয়ের আরেকটা নাম হচ্ছে কি, অনুসর্গ অব্যয়। তার মানে দুইটা একই। এখন আসুন, অনুসর্গ যদি থাকে তাহলে সেটা অনুসর্গ অব্যয় হবে। আমরা বলছি যে অনুসর্গের উদাহরণগুলোই অনুসর্গ অব্যয়। তার মানে এই যে অনুসর্গ অব্যয় না। এখন অনুসর্গ অব্যয় আর পদান্বয়ী অব্যয় দুটো একই জিনিস। সো অপশান 1ও না, অপশান 2ও না, অপশান 3ও না। তার মানে লাস্টেরটা আমাদের রাইট অ্যান্সার। এখন লাস্টেরটা কেন রাইট অ্যান্সার? আমি বলেছি যে অনন্বয় অব্যয়গুলো হচ্ছে সেই অব্যয়গুলো যেগুলোকে আপনি বাক্য থেকে বাদ দিয়ে দিলেও সরে ফেললেও আমাদের যে মেইন যে অর্থটা, ওই অর্থটা কিন্তু ঠিকঠাকই থাকে। যেমন ছিছি তুমি এত খারাপ, তো এই যে ছিছি এটা বাদ দিয়ে দেন না, এটা বাদ দিয়ে দিলে তুমি এত খারাপ। কেউ একজন আমাকে বললো তুমি কি যাবে, আমি বললাম হ্যাঁ যাবো, তো এই যে হ্যাঁ বাদ দিয়ে দেন, যাবো, সো মিনিংফুল। একইভাবে দেখেন এখানে এই যে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, তো আপনি ভারীটাকে বাদ দিয়ে দেন, তুমি তো সুন্দর ছবি আঁকো, একেবারেই মিনিংফুল। সো এরকম যখন হবে তখন আমরা সেগুলোকে বলবো সেগুলো কি, সেগুলো হচ্ছে আমাদের অনন্বয় অব্যয়। 2 নম্বর প্রশ্নে নিচের কোনটি বিশেষ্য পদ? এটা হচ্ছে 36তম বিসিএসের প্রশ্ন। তো বিশেষ্য পদ চেনার জন্য আমরা বলেছি যে বিশেষ্য পদগুলো হচ্ছে যদি সাধারণত কোনো একটা শব্দের শেষে জ অথবা জফালা যদি থাকে তাহলে সেগুলোকে আমরা বলছি যে সেগুলো হচ্ছে বিশেষ্য পদ। তাহলে একইভাবে এখানে দেখেন যে গাম্ভীর্য, এটা কিন্তু এখানে রাইট অ্যান্সার, এটা এখানে রাইট অ্যান্সার। সো এটাই হচ্ছে আমাদের বিশেষ্য পদ। এগুলো হচ্ছে অনেকটা ট্রিক্স আসলে এখানে খুব একটা নেই, বাট হচ্ছে কোশ্চেনগুলো হচ্ছে আমাদেরকে এই যে এই টাইপ কোনটা বিশেষ্য এগুলো আমাদেরকে বারবার পড়তে হবে। পড়লে আমরা এগুলোতে প্রশ্ন আসলে আমরা আশা করি এগুলো আনসার করতে পারবো। এই যে আমাদের চেনালো, এ বাক্যে চেনা কোন পদ? 1 বিশেষ্য, 2 বিশেষণ, 3 অব্যয়, 4 ক্রিয়া। এখন দেখেন চেনা লোক, তো লোকটাকে বিশেষায়িত করতেছে। তাহলে লোকটা কেমন? চেনা লোক। আমি যদি বলি সুন্দর লোক, তাহলে সুন্দরটা হচ্ছে কি, বিশেষণ। যদি বলি চেনা লোক, কেমন লোক, লোকটাকে বিশেষায়িত করতে, তার মানে চেনাটা হচ্ছে এখানে বিশেষণ। আই হোপ ক্লিয়ার। লবণ শব্দের বিশেষ্য কোনটি? আচ্ছা, এই প্রশ্নটা 35তম বিসিএসে আসছে, তবে প্রশ্নটাতে ঝামেলা আছে। প্রশ্নটা আসলে একেবারে সঠিক প্রশ্ন হয় নাই। তো দেখেন, সঠিক প্রশ্ন বলতে এটা আসলে কোনো প্রশ্নই হয় নাই। দেখেন লবণ শব্দের বিশেষ্য কোনটি? প্রথম কথা হচ্ছে লবণ তো বিশেষণ না, লবণ নিজেই বিশেষ্য। তাহলে দেখেন লবণ নিজেই বিশেষ্য, আবার বলতেছে এটার বিশেষ্য পদ কোনটি। এখন এই সেন্স থেকে হয়তো আপনারা চিন্তা করতেন যে হইতে পারে লবণের 2টা বিশেষ্য থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে, কিন্তু এখন আসেন প্রশ্ন দেখেন, এখানে 3 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লাবণ্য আর একটা হচ্ছে ললিত। তো দেখেন লবণের সাথে লাবণ্য আর ললিতর কোনো সম্পর্কই নেই, তার মানে এই দুটা বাদ। ল দিয়ে শুরু হইলেই হবে না। লাবণ্য মানে হচ্ছে সুন্দর যে নারী, হ্যাঁ।
তো এগুলোর সাথে কিন্তু কোনো সম্পর্কই নাই, এই দুটো বাদ। এবার দেখেন নোনতা আর একটা হচ্ছে লবণাক্ত, নোনতা আর একটা হচ্ছে লবণাক্ত, এই দুটোই বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে বিশেষ্য দেওয়া আছে। তার মানে প্রশ্নে বলা হচ্ছে কোনটা বিশেষ্য, অপশানে দুটো তো বাদ দিয়ে, দুটো তো হবেই না, কারণ দুটো সম্পৃক্ত না। 2 নম্বর হচ্ছে নোনতা আর একটা হচ্ছে লবণাক্ত, এবং দুটোই বিশেষ্য। সো এটা একটা ঝামেলার প্রশ্ন, যেহেতু বিশেষে এসেছে সেই কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এ মাটি সোনার ভাড়া, এ বাক্যে সোনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা এখন দেখেন এ মাটি সোনার ভাড়া এ বাক্যে এখানে যে ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাদেরকে প্রশ্ন পড়ে প্রথমে আগে অপশানগুলো আমাদেরকে দেখতে হবে। তো খেয়াল করেন এখানে আমাদের প্রশ্নে অপশানগুলোর ভিতরে যেটা দেওয়া আছে, বিশেষণের অতিশয়ন, রূপক বিশেষণ, উপাদান বাচক বিশেষণ, বিধেয় বিশেষণ। এখন আসেন, প্রশ্নটা বলা হচ্ছে যে এ মাটি সোনার ভাড়া, এখানে ভাড়া শব্দের অর্থ হচ্ছে বেশি, মানে এই মাটিটা সোনার থেকেও বেশি। তাহলে এই যে দেখেন বেশি, এটা নিজেই হচ্ছে মাটিকে বিশেষায়িত করতেছে, বেশি এটা মাটিকে বিশেষায়িত করতেছে। এখন দেখেন এই যে মাটিকে যখন বিশেষায়িত করছে, তাহলে দেখেন এই যে সোনার এই মানে এইটা হচ্ছে মাটিকে বিশেষায়িত করতেছে একবার সোনা, আরেকবার করতেছে বেশি, মানে মাটিটা হচ্ছে সোনার থেকেও বেশি, অর্থটা হচ্ছে এরকম। এখন আসেন এখানে দেখেন রূপক বিশেষণ বলে আসলে আমরা কিছুই পাই নাই। উপাদানবাচক বিশেষণ মানে এখানে তো কোনো কিছুর উপাদান বোঝাচ্ছে না, বলা হচ্ছে সোনা, ঠিক আছে, এরকম কোনো অর্থই নাই, এরকমটা হবে না। বিধেয় বিশেষণ আসলে এগুলো কিছুই না। আমরা বিশেষণের অতিশয়ন পড়ছি না, বিশেষণের অতিশয়ন দুইয়ের মধ্যে যখন বিশেষণ হয়, যে হতে থেকে যে চেয়ে যখন থাকে তখন, যেমন দেখেন এ মাটি সোনার চেয়েও ভাড়া, মানে সোনার চেয়েও, এই যে বাক্যের ভেতরেই কিন্তু প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে রয়েছে, যে এ মাটি সোনার চেয়েও বেশি, এই অর্থে। অর্থাৎ দুইয়ের ভিতরে যখন অতিশয়ন হয় তখন সেটা হচ্ছে আমাদের বিশেষণের অতিশয়ন, এখানে চেয়ে মাঝখানে রয়েছে। তাহলে এটার রাইট অ্যান্সার হচ্ছে ক। এবার দেখেন সুন্দর মাত্রই একটা আকর্ষণ রয়েছে। দেখেন আমি যদি বলি সুন্দর মেয়ে, সুন্দর চেয়ার, সুন্দর টেবিল, সুন্দর চাহনি, সুন্দর ছেলে, সুন্দর ব্যাগ, সব কিছুতে সুন্দর হচ্ছে বিশেষণ। কারণ কি? কারণ সুন্দরটা এখানে কিছু না কিছু একটাকে কিন্তু মডিফাই করতেছে। আমি যদি বলি সুন্দর টেবিল, টেবিলকে মডিফাই করতেছে, সুন্দর মেয়ে, মেয়েকে মডিফাই করতেছে। কিন্তু এখানে দেখেন সুন্দর মাত্রই একটা আকর্ষণ রয়েছে, এখানে সুন্দর কোন পদ? এখানে কি সুন্দর কি কাউকে মডিফাই করতেছে? না, সুন্দর এখানে কাউকে মডিফাই করতেছে না, সুতরাং এক্ষেত্রে এটা হবে বিশেষ্য পদ। আচ্ছা এবার আসি 8 নম্বর প্রশ্নে। তুমি না বলেছিলে আগামীকাল আসবে? আচ্ছা নর্মালি একটু চিন্তা করেন, এগুলো যেন আসলে ব্যাকরণ পাঠতে হবে কিছু কিছু প্রশ্নের জন্য, ব্যাপারটা এরকম না। ধরেন কেউ একজন আমার বাসায় আসার কথা, আজকে আসার কথা, আনফরচুনেটলি সে আসে নাই। পরদিন আমি তাকে কি জিজ্ঞেস করবো যে তুমি না আমার বাসায় আসার কথা কিন্তু কেন আসোনি? তাহলে তুমি আমার বাসায় আসার কথা পজিটিভ, কিন্তু আসোনি নেগেটিভ। তার মানে তুমি আসার কথা, এই যে তুমি না বলেছিলে, এখানে না কোন অর্থ প্রকাশ করে, তুমি না বলেছিলে, এখানে দেখেন নাটাকে বাদ দিয়ে দিন, তুমি বলেছিলে আগামীকাল আসবে, তার মানে না এর না বোধক কোনো অর্থই নাই, বরং হা বোধক, যে তোমার আসার কথা ছিল, সুতরাং এটা কি? এটা হচ্ছে হা বোধক। আচ্ছা 10 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিয়াপদের গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়। তাহলে ক্রিয়াপদের গুণ বুঝাবে, ক্রিয়াপদের প্রকৃতি বুঝাবে, তীব্রতা বুঝাবে, এগুলো বুঝাবে ক্রিয়া বিশেষণ। কারণ ক্রিয়াকে যে বিশেষায়িত করে, যে গুণ, প্রকৃতি, তীব্রতা, এগুলো দ্বারা বোঝানো হচ্ছে যে বিশেষণটাই, এগুলো মানেই বিশেষণ। তো ক্রিয়ার যে গুণ বুঝাবে, প্রকৃতি বুঝাবে, তীব্রতা বুঝাবে, সে নিশ্চয়ই ক্রিয়া বিশেষণ। এবার আসেন 21 নম্বর বিশেষের প্রশ্ন, 11 নম্বর প্রশ্নটা, ক্রিয়াপদ সবসময় বাক্যে থাকবে, কখনো কখনো উজ্জ্ব থাকতে পারে, শুধু অতীতকাল বোঝাতে ব্যবহৃত হয়। আসলে বিশেষণ এটা এই যে এখানে দেখেন ক্রিয়াপদের যে মেইন যে থিম, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে একটা বাক্যে ক্রিয়াপদ থাকতেই হবে, একটা বাক্যে একটা বাক্য অবশ্যই কি থাকবে? ক্রিয়াপদ থাকবে। এখন একটা বাক্য অবশ্যই ক্রিয়াপদ থাকবে এটা ঠিক, কিন্তু আমরা বলেছি যে হ ধাতু আর আছ ধাতুতে সবসময় ক্রিয়াপদটা কি থাকে? উজ্জ্ব থাকে, মানে সবসময় না, মানে উজ্জ্ব থাকতে পারে এই দুটা ধাতু। যেমন আমি তানবীর, তো আমি হই তানবীর, যে হই যে ক্রিয়াপদটা আছে এটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, এগুলো আমরা লেকচারে আলোচনা করেছি। তার মানে সবসময় যে ক্রিয়াপদের যে বাক্যে যে সবসময় ক্রিয়াপদ থাকতেই হবে এটা কিন্তু একেবারে বাধ্যতামূলক না, কারণ কিছু কিছু ধাতু আমরা দেখেছি যেগুলো উজ্জ্ব থাকে। সুতরাং এখানে রাইট অ্যান্সার হবে এটা খ। বিক্ষোভটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ? এই বাক্যে কি এর অর্থ কি? তো কি এর অর্থ, বিক্ষোভটা আমার পিছনে লেগেই রয়েছে, এটা আমি কিভাবে দেখতেছি? আমার খুব বিরক্ত হচ্ছে না, সেটা কিন্তু বিরক্ত অর্থ কিন্তু প্রকাশ করতেছে। পদ বলতে কি বোঝায়? একেবারে সহজ প্রশ্ন। কবিতার চরণ, কখনোই না, হতেই পারে না। যে কোনো শব্দই পদ হয় না। যেমন আমরা পদ নিয়ে আলোচনা করেছি, আশা করি এটা বিস্তারিত বলার কিছু নেই। প্রত্যন্ত ধাতু বা শব্দ, তাও না। বিভক্তিযুক্ত প্রত্যেকটা শব্দ বা ধাতু, হ্যাঁ এটা আমাদের রাইট অ্যান্সার, বিভক্তিযুক্ত প্রত্যেকটা ধাতু বা শব্দকে পদ বলে, এটা একটা পদের একটা সংজ্ঞা। বাট আমরা আরও সুন্দর একটা সংজ্ঞা শিখেছি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে বলা হয় পদ,
কোন বাক্য দ্বারা অনুরোধ করা বোঝাচ্ছে, কোন বাক্য দ্বারা অনুরোধ বোঝায়? তুই বাড়ি যা, এটা তো একেবারে মানে তুই বাড়ি যা, এটা কি কখনো অনুরোধ হইল না? কাল একবার এসো, এই যে এটা অনুরোধ, এটা হচ্ছে অনুরোধ, কাল একবার এসো, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দূর হ, এটা কি হইল না? কাল ওইখানে যা, তাও না। সো এটা বাক্য দেখে আমরা বুঝতে পারতে যে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এটা দ্বারাই অনুরোধ বোঝাচ্ছে। এরপর আসি কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহার হয়েছে। এখন আসেন, সমুচ্চয়ী অব্যয় জিনিসটা কি? আমরা বলেছি যে সমুচ্চয়ী অব্যয় হচ্ছে সেই অব্যয়গুলো যেগুলো বাক্যে সংযোজন করবে, মানে কোনো কিছুকে যোগ করবে অথবা বিয়োগ দিয়ে দিবে, কিংবা সংকোচন করবে, মানে যোগও না বিয়োগও না। এই তিনটা কাজ করে আমাদের সমুচ্চয় অব্যয়। তাহলে দেখেন, দন অপেক্ষা মন বড়, এখানে কিন্তু কোনোটাকে কিন্তু অ্যাড করা বোঝাচ্ছে না, তোমাকে দিয়ে কিছুই হবে না। এই যে লাস্টের অ্যান্সারটা দেখেন, ঢং ঢং বাজে, এটা তো অনুকার, এটা হবে না। তো দেখেন, এই যে লেখাপড়া করো নতুবা ফেল করবে, এটা কিন্তু বিয়োজক, এই যে নতুবা এখানে কিন্তু বিয়োজক অব্যয়, লেখাপড়া করো নাইলে ফেল করবে। সো এই যে আমরা বলেছি যে সংযোগ যখন করবে, বিয়োজক যখন করবে, সংকোচন যখন করবে, তখন সেগুলো হচ্ছে সমুচ্চয় অব্যয়। সো এটা রাইট অ্যান্সার হচ্ছে এইটা, লাস্টেরটা। এক যে ছিল রাজা, এখানে যে ব্যাকরণিক নাম কি? এখন দেখেন, বাক্য অলঙ্কার অব্যয়, এটা রাইট অ্যান্সার হচ্ছে বাক্য অলঙ্কার অব্যয়। কীভাবে? বাক্য অলঙ্কার অব্যয়গুলোতে এগুলোর সাথে বাক্যে কোনো ভূমিকা নাই, এগুলোর সাথে মানে এগুলো জাস্ট বাক্যকে অলঙ্কৃত করার জন্য আসে। যেমন দেখেন, এই যেটা বাদ দিয়ে দেন, এক ছিল রাজা, মিনিংফুল, সো এটা কিন্তু বাক্য অলঙ্কার, অনন্যই অব্যয় না। তারপর দেখেন, পদান্বয়ী অব্যয়, এটা কিন্তু অনুসর্গ অব্যয়, তাও না। ধন্যার্থক অব্যয়, তাও না। সো আই হোপ ব্যাপারটা আপনারা ক্লিয়ার। এবার আসেন, বাক্য অলঙ্কার অব্যয়গুলো আপনারা বই থেকে দেখে নেবেন, কয়েকটা রয়েছে, এগুলো দেখলে বোঝা যায়। এবার আসেন, সত্যবাদী কোন পদ? দেখেন, এখানে অপশানে রয়েছে বিশেষ্য, তারপর রয়েছে বিশেষণ, তারপর রয়েছে অব্যয়, তারপর রয়েছে খ এবং ঘ। তো খেয়াল করেন, সত্যবাদী, আমরা একটা বাক্য, এইটাই প্রশ্নগুলো যখন আসবে তখন আপনি একটা বাক্য তৈরি করে ফেলবেন, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি যদি বলি যে সত্যবাদী ছেলে, তাহলে দেখেন, এই যে ছেলেকে সবসময় বিশেষায়িত করতে, কিন্তু আপনি শুধু সত্যবাদী বলেন, সত্যবাদী ছেলে, এই যে ছেলেকে বিশেষায়িত করতেছে, তার মানে দেখেন সে খুব, আমি বললাম যে রফিক সত্যবাদী, তার মানে রফিককে এখানে কিন্তু মডিফাই করতে সত্যবাদী, তার মানে এটা বিশেষণ। কি সুন্দর ফুল ফুটেছে, এখানে কি কোন পদ? ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন যে কি সুন্দর ফুল ফুটেছে, তবে এখানে আমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে এখানে এই যে কিটা এভাবে হবে, অর্থাৎ রস্যিকার দিয়ে হবে, সো এটা কিন্তু অব্যয় পদ হবে। এখন আসেন, এখানে একটু বিস্তারিত আলোচনা করি। কি যখন রস্যিকার দিয়ে যখন থাকে, কি এর ব্যবহার কি, দীর্ঘিকার আর রস্যিকার ভিতর পার্থক্য কি, এটা নিয়ে আমরা কিন্তু আমাদের বানানের ক্লাসে আলোচনা করেছি। কি যখন রস্যিকার দিয়ে হবে তখন সব সময় 100% এটা অব্যয় পদ, 100% এটা অব্যয় পদ। আশা করি ক্লিয়ার। কি যখন রসিকার দিয়ে হবে তখন সেটা অব্যয়পদ, তার মানে দেখেন এখানে যে এই যে কি আছে, তার মানে এটা হচ্ছে অব্যয়পদ। তারপর কি এর আরও ব্যবহার রয়েছে, অর্থাৎ কি যখন দীর্ঘিকার দিয়ে হবে তখন এটা সর্বনাম হতে পারে। কি যখন দীর্ঘিকার দিয়ে হবে তখন এটা বিশেষণও হতে পারে, তো এখন আসেন, কখন সর্বনাম হবে মনে রাখবেন যে যখন কি প্লাস ক্রিয়া হবে, যেমন কি করছো, এখানে কিন্তু কিটা কিন্তু সর্বনাম। তো যাই হোক, আমাদের প্রশ্নে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে যে প্রশ্নগুলো সাধারণত এখান থেকে আসে যে কি রসিকার যখন থাকে তখন, কি যখন রসিকার থাকে তখন সেটা সবসময় অব্যয়পদ, সুতরাং এটা অব্যয়পদ। সমষ্টিবাচকতা নির্দেশ করছে কোনটি? মানুষ, না এটা না। সততা, তাও না। তারপর হচ্ছে অর্ধেক, তাও না। বহর, এই যে বহর মানে কি, অনেকগুলো জিনিসকে বোঝায়, জাহাজের বহর, যেটাই হোক মানে অনেক সমষ্টিকে বোঝায়। চিকচিক করে বালি কোথা নাই কাদা, এখানে দ্বিরুক্ত শব্দটি ব্যবহার করা হয়েছে। দেখেন, চিকচিক করে বালি, এখানে দ্বিরুক্ত শব্দটি ব্যবহার করা হয়েছে অপশান 1 বিশেষের বিশেষণ, অপশান 2 ক্রিয়া বিশেষণের বিশেষণ, অপশান 3 অব্যয়ের বিশেষণ, অপশান 4 ক্রিয়া বিশেষণ, অপশান 4 ক্রিয়া বিশেষণ। তো এখানে আমাদের আনসার যেটা হবে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কেন ক্রিয়া বিশেষণ? খেয়াল করেন, চিকচিক করে বালি, এই যে করে, বালিটা চিকচিক করতে, তো এই যে করে, কেমন করে, এই করে ক্রিয়াটাকে কিন্তু বিশেষায়িত করতে চিকচিক, সুতরাং এটা হবে আমাদের ক্রিয়া বিশেষণ। জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত কোনটি? আমরা বলেছি যে জাতিবাচক বিশেষ্য হচ্ছে সেটা যেটা দ্বারা একটা গোষ্ঠীকে বোঝায়। তো খেয়াল করেন, এই যে নদী যেমন মেঘনা, হ্যাঁ, এটা কিন্তু প্রপার নাউন হয়ে যায়, আর জাতিবাচক হচ্ছে কমন নাউন। তো এই কমন নাউনটা হচ্ছে কি? নদী। মিছিল, এটা তো সমষ্টিবাচকতা বোঝায়। পানি, এটা হচ্ছে আমাদের বস্তুবাচক, ঠিক আছে। তারপর সমাজ, এটাও কিন্তু সমষ্টিবাচক, সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে নদী। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে,
এখানে ওঘো কোন অব্যয়, এখানে ওঘো কোন অব্যয়। তো দেখেন ওঘো এই যে এটাকে আমরা যদি বাক্য থেকে যদি বাদ দিয়ে দিই তাহলেও এটা কিন্তু মিনিংফুল হচ্ছে, তার মানে এটা হবে অনন্যয় অব্যয়, মানে আজ তোরা যাসনে ঘরের বাহিরে, আজ তোরা যাসনে ঘরের বাহিরে, সুতরাং এটাও কিন্তু আমাদের মিনিংফুল হচ্ছে। এখন আসেন, এখন এই একটা প্রশ্ন সম্ভবত বাদ পড়ে গেছে, 6 নম্বর প্রশ্নটা আমি খেয়াল করি নাই প্রথমে, এই যে এখানে একটা প্রশ্ন বাদ যাওয়ার, এই যে 6 নম্বর প্রশ্নটা বাদ পড়ে গেছে। আচ্ছা, তুমি এতক্ষণ কি করেছো, তুমি এতক্ষণ কি করেছো, এখানে এখানে কি কোন ধরনের কি, এই যে প্রশ্নটা আসলে পূর্ণাঙ্গ লেখা হয় না, কি করেছো, এই যে কি এটা কি। তো দেখেন কি এখানে হচ্ছে সর্বনাম, কারণ আমরা বলেছি যে ক্রিয়ার পরে যদি দীর্ঘিকার দিয়ে কি এর পরে যদি ক্রিয়া হয় যে করেছে, সো ক্রিয়া হলে তখন সেটা হয়ে যাবে সর্বনাম। আশা 23 নম্বর প্রশ্ন, বিসর্গধ্বনি কখন শোনা যায়? সংযোজক অব্যয়, বিস্ময়সূচক অব্যয়। হ্যাঁ, এটা হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। আমরা ক্লাসে এগুলো নিয়ে সবগুলো নিয়ে আলোচনা করেছি, বাট প্যাটার্নটা ধরিয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি সলভ ক্লাস। যেমন আমি যদি বলি আহ, এই যে আহ, এটা যখন বলি এভাবে লিখতে পারি, নিচে আমরা হসন্ত দিতে পারি। হ্যাঁ, আহ বড্ড লেগেছে, তো এই যে দেখেন এভাবেও দিতে পারে, অথবা আমরা যদি যদি এভাবেও দিই তাও কিন্তু হয়। যেমন ছি আপনি এভাবেও দিতে পারেন, আবার ছি আপনি কিন্তু এভাবেও দিতে পারেন, আবার বাহ এই যে হসন্ত যোগেও দিতে পারেন, আবার বা এই যে বা দিয়ে আপনি আবার এভাবেও দিতে পারেন। সো এগুলো হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। এবার আসেন ধুমধুম শব্দ আমি ভয় পেয়ে গেলাম, এখানে ধুমধুম কোন ধরনের অব্যয়? তো খেয়াল করেন ধুমধুম, আচ্ছা এটার কি অ্যাকচুয়াল কোনো আওয়াজটা কি একেবারে ধুমধুম না, তার মানে এটা হচ্ছে অনুকার অব্যয়। নিশীত রাতে বাজছে বাঁশি, এখানে নিশীত কোন পদ? তো দেখেন এই যে রাত, কেমন রাত? নিশীত রাত, রাতকে মডিফাই করতেছেন নিশীত, সুতরাং এটা হবে আমাদের বিশেষণ, এটা হবে আমাদের বিশেষণ। ছিছি তুমি এত খারাপ, এ বাক্যে ছিছি কোন ধরনের অব্যয়? তার মানে আমরা এটা আগেও পড়েছি যে এটা হচ্ছে অনন্যয় অব্যয়। কোনটি গুণবাচক বিশেষ্য, কোনটি গুণবাচক বিশেষ্য? দেখেন যদি কোনো কারো যদি গুণকে বোঝায় তাহলে সেটা হচ্ছে গুণবাচক। যেমন চৌকুশ, চৌকুশ বানানটা দেখেন আমি এখানে তালব্য দিয়ে লিখেছি, কিন্তু প্রচলিত সব জায়গাতে কিন্তু দন্তস দিয়ে লেখা, কিন্তু এটা সঠিক না। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী চৌকুশ বানান তালব্য দিয়ে হবে। ভালো কথা মনে পড়েছে, এখানে ভালো কি? তো দেখেন ভালো কথা মনে পড়েছে, কেমন কথা, এই যে কথা, কেমন কথা, কথাটা কেমন, সেটা হচ্ছে ভালো। তো এই যে কথাটাকে মডিফাই করতেছে ভালো, মানে কথাটাকে বিশেষায়িত করতে, তার মানে এটা হবে বিশেষণ। এবার আসি সাপেক্ষ সর্বনাম বিশিষ্ট বাক্য কোনটি? যত বড় মুখ নয় তত বড় কথা, এই যে যত তত যিনি তিনি এগুলো সবগুলোই যখন এরকম জোড়া আকারে থাকে তখন সেগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম, সুতরাং রাইট অ্যান্সার ক। আচ্ছা, বেলে মাটি, বেলে কিরূপ বিশেষণ? তো বেলে মাটি এটা কিন্তু মাটির উপাদানটাকে বোঝাচ্ছে, মাটির উপাদান বুঝালে, যে কোনো জিনিসের উপাদান বুঝালে সেগুলো হচ্ছে উপাদানবাচক বিশেষণ। তো আশা করি সলভ ক্লাস রিলেটেড আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকার কথা নয়, কারণ প্রিভিয়াস ইয়ার্সে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সলভ ক্লাসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। আশা করি সবাই উপকৃত হয়েছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।